আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে রত্নপ্রসাদের আতঙ্ক। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের কলমে রত্নপ্রসাদের আতঙ্ক। আজ সকালে তারানাথের বাড়িতে পৌঁছে দেখতে পেলাম তার বাড়িতে যেন মেলা বসেছে। খুব বেশি লোকজন অবশ্য নয়। তারানাথ, তার পাশে কিশোরী, আর তার পাশে বসে রয়েছে রত্নপ্রসাদ বিহারী। ওদের একসঙ্গে দেখে আমার মনে পড়ে গেল কালকের কথা। কিশোরীর চোখ মুখ দেখে মনে হলো কাল রাতে ভালো করে ঘুম হয়নি। এদিকে তারানাথ কিংবা রত্নপ্রসাদ দুজনের অবস্থাই এক। আমি তক্তপোষের এক পাশে বসতে বসতে বললাম, কিশোরী, কি ব্যাপার? কাল রাতে এখানেই ছিলে নাকি? কি আর করি বলো, রত্নপ্রসাদকে তো আর একা ছেড়ে দিতে পারি না। আচ্ছা, তুমি কি অফিস কামাই করলে নাকি? ঠিক কামাই নয়, দিন কয়েক পরেই অফিসের কাজে একটা জায়গায় যেতে হবে, তাই একটু বিশেষ প্রয়োজন দেখিয়ে অফিসে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখে বুঝতে পারছো না, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আমার হাতে অফিসের ব্যাগ। সেইটা তক্তপোষের একপাশে রেখে রত্নপ্রসাদের দিকে ভালো করে তাকালাম। রত্নপ্রসাদের চেহারা বেশ লম্বা, তার গায়ের রং একটু চাপার দিকে, মাথার চুলগুলো খানিকটা বড়, নাকটা লম্বা, মুখটা গোলাকার। তার পরনে ধুতি আর তার সঙ্গে পাতলা একটা পোশাক, সাদা। বোধহয় কাল রাতের পোশাকটা সামান্য ময়লাটে হয়ে রয়েছে। তার দিকে তাকাতেই সে বলল, কাল রাতে বড় সমস্যা হয়েছিল। কিশোরী আর এই ঠাকুরমশাই সকলেই তা দেখেছে। আপনাকে যেমন বলছিলাম ঠিক তেমনটাই। কালকে চলে আসার আগে রত্নপ্রসাদ তার বাড়ির কথাটা বলেছিল। সমস্যাটা কি হচ্ছে সেটা তবে খুব বিস্তারিতভাবে নয়, অল্প কথায়। অর্থাৎ আজ ভালো করে সব কিছু শুনব। চুপচাপ কিশোরীর পাশে জমিয়ে বসেছি। সামনে বাটিতে গরম তেলে ভাজা। শুনলাম তারানাথের সঙ্গে একজন দেখা করতে এসেছিল, আসার সময় সেই নিয়ে এসেছিল এই তেলে ভাজা। তারানাথ খেতে ভালোবাসে বলে তাই উদাস নয়নে সবাই চিবিয়েই চলছিল। আমিও সেখান থেকে একটা তেলে ভাজা তুলতে বুঝতে পারলাম অনেকক্ষণ আনা হয়েছে, গরম কমতে শুরু করেছে। সেটাই মুখে ফেলে বললাম, তো ব্যাপারটা কি বুঝলেন? মানে রত্নপ্রসাদের ভয়ের তেমন কোনো কারণ নেই তো? আরে কি বলছো? এদিকে রত্নপ্রসাদ যে কাণ্ড করে বসেছে, তাতে সে যে এখনো বেঁচে আছে সেটাই আমার কাছে অবাক করার মতো বিষয়। এমন অবস্থায় এতগুলো দিন কাটানো কিন্তু সহজ ব্যাপার নয়। সবকিছু শুনলে তোমরা তবে বুঝতে পারবে। কিশোরী সবই জানে, তাই তার মুখে উৎসাহ প্রকাশ পেল না। আমি উৎসাহিত হয়ে রত্নপ্রসাদের দিকে তাকাতে সে তাকালো তারানাথের দিকে। মনে হলো তারানাথের সম্মতির জন্য সে অপেক্ষা করছিল। তারানাথ মৃদু হেসে সম্মতি জানাতে সে বলল তার কথা। ও বাড়িতে আমি বেশি দিন থাকি না, এই মাস দুয়েক হলো। এর আগে অন্য একটা জায়গায় ছিলাম। সেখানে একটা বড় বাড়িতে অনেকগুলো ঘর নিয়ে আমার সঙ্গে আরও অনেকেই ভাড়া থাকতো। নিজেদের বাড়ির মতোই থাকা হতো সেখানে। ওই অফিসেরই পরিচিত একজন জায়গাটা খুঁজে দিয়েছিল। তারপরে নানা সমস্যা হয়। বাড়ি খুঁজতে খুঁজতে এই মাস দুয়েক হলো এখানে এসে পড়েছি। এখানে মাসখানেক সব কিছু ঠিকই ছিল। এরপরে হঠাৎ করেই একটা ব্যাপার ঘটে। আমার পরিচিত একটি লোক আমাদের ওদিকে বাড়িতে কলকাতায় কি কাজে এসে হঠাৎ করে আমার খোঁজ পেয়ে গেল। সে আমাদের ঠাকুরমশাইয়ের মতো নয়, সাধারণ পুরোহিত, পুজো আচ্চা করে। তান্ত্রিক না হলেও এইসব ব্যাপারে সে অনেক কিছু জানে, বুঝতে পারে। তা আমার বাড়িতে যেদিন সে গেল, বাড়িতে ঢোকার সময় বলল, রত্নপ্রসাদ, তোর এই বাড়িতে খারাপ কিছু একটা আছে। তার কথা শুনে আমি তো হেসে উঠলাম। বললাম, এসব আপনি কি বলছেন? না, আমার এই বাড়িতে খারাপ কিছু আছে? যদিও ভাড়া বাড়ি, তেমন কিছু জানি না, কিন্তু তাই বলে। আচ্ছা, এই বাড়িতে কি আছে বলে আপনার মনে হয়?
খারাপ কিছু একটা আছে বটে, কিন্তু ঠিক বুঝতে পারছি না বাপ। তুই চেষ্টা করলে নিজেই সেটা বুঝতে পারবি। আরে এতদিনেই বাড়িতে রয়েছিস, তোকে যখন তাড়াবার চেষ্টা করেনি তখন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কে জানে, হয়তো তোকে পছন্দ হয়েছে। সে হাসতে হাসতে কথাটা বলেছিল, তাই আমি তখন তেমন কিছু ভাবিনি। সেই সারা দিনটা সে আমার কাছেই রইল, কিন্তু রাতের বেলায় থাকতে চাইল না। আমাকে বলল, এদিকটায় আমার চেনাশোনা দুটো জায়গা রয়েছে, সেখানেই রাতের বেলাটা উঠবো। তোর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তাই দেখা করে গেলাম। কিন্তু এই বাড়িতে রাতে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। এইবার কিন্তু আমি একটু অবাক হয়েই বললাম, আপনি কি ভয় পেয়ে চলে যাচ্ছেন? এই বাড়িতে কিছু আছে বলছিলেন। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করতে পারিস। আমি তো চলে যাব, যে কোনো একদিন রাতের বেলা, শনিবার কিংবা মঙ্গলবার যদি হয় তাহলে ভালো হবে। ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বালাবি, ঘরের দরজা বন্ধ করে রেখে পেছনের দিকেই একটা মাত্র জানলা খুলে রাখবি, বুঝেছিস? তারপর মোমবাতির আলোর সামনে একেবারে চুপ করে বসে থাকবি। ঘরে যদি কর্পূর আর তার সঙ্গে অশ্বগন্ধা গুঁড়ো এনে রাখতে পারিস তাহলে তো খুব ভালো হয়, যাতে তার গন্ধ ছড়িয়ে থাকে ঘরে। বাকি সব কিছু দেখবি একা একাই হয়ে যাবে, আমায় আর কিছু বলতে হবে না। যদি কোনো ফল না হয় তাহলে তারপর তখন আমায় বলবি। তার মানে তার কথা মতো আপনি সমস্ত কিছু করলেন? আমার মনে অনেক সাহস। ছোটবেলায় যেখানে থাকতাম সেখানে গ্রামে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কত জায়গায় গেছি, কত কিছু করেছি, কিন্তু কোনো কিছুই দেখিনি। তাই তার কথা শুনে মনে মনে ভাবলাম, একবার চেষ্টা করে দেখি না। যদি না করি তাহলে সব সময় মনে হবে কেন করলাম না। তাছাড়া যদি বিপদ আপদ কিছু হয় তাহলে তো কোনো একটা রাস্তাটি খুঁজে বার করতে পারবো। ছোট থেকে আমি এরকম, একবার মনে একটা কিছু এলে তার শেষ না দেখে আমি ছাড়তে পারি না। যে প্রক্রিয়ার কথা তোমায় ওই লোকটি বলে গিয়েছিল তা এক ধরনের আত্মাকে আহ্বান করার প্রক্রিয়া। এতে আলাদা করে কোনো কিছু করতে হয় না। কোনো স্থান যদি কোনো আত্মার শক্তির অধীনে থাকে, সেই স্থানে এমন কাজ করলে সে একবার না একবার হলেও তোমার কাছে আসবেই। কিন্তু এর সব থেকে একটা বিপদ থাকে, আর সেই বিপদটাই তোমার হয়েছে। তখন যদি জানতাম এমন একটা কিছু হবে তাহলে কি আর আমি এসব করতাম। এর দুদিন পর, দুদিন না মানে বেশ কিছুদিন পর, ওই যে শেষ যেদিন অফিসে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে রত্নপ্রসাদ। সেই যেদিন তুমি অফিসে এসেছিলে, তোমায় কেমন যেন একটা অন্যমনস্ক বলে মনে হয়েছিল। তবে পরপর কয়েকদিন না আসায় সেই কথাটা অনেকেই বলেছিল। সেদিন রাতে আমি যা দেখেছিলাম, তারপর আসল কথাটা বলি ঠাকুরমশাই। আর কিশোরীকে তো আগেই বলেছি, আপনাকে বলি, আপনি শুনুন। দেখুন রত্নপ্রসাদ, আপনি আমায় তুমি করে বললেই ভালো হয়। কিশোরী আর আমি সবাই একই সঙ্গে, তাই আপনি আপনি বদলে যদি তুমি করা যায় তাহলে ভালো হয়। রত্নপ্রসাদ আমার কথায় সামান্য হাসল, তারপর বলতে শুরু করল। সেই লোকটার কথা মতো সন্ধ্যের একটু পরে অন্ধকার যখন হলো, তখন ঘরের মাঝে একটা মোমবাতি জ্বাললাম, ছোট মোমবাতি। পেছনের দিকের জানলাটা খোলা রেখে বাদবাকি সব কিছু বন্ধ করে দিলাম। অশ্বগন্ধা খুঁজে পাইনি, তবে কর্পূর পেয়েছিলাম। ঘরের এক কোণে কর্পূর ছড়িয়ে দিলাম। কর্পূরের গন্ধে গোটা ঘর ভরে রয়েছে। সত্যি বলতে কি, একটু অস্বস্তি যে হচ্ছিল না সে কথা বলবো না। প্রথমত, যে এই কথা বলেছে সে অকারণে মিথ্যে কথা বলার লোক নয়, তাকে তো বহুদিন ধরেই আমি চিনি। হঠাৎ করে এখানে এসে আমায় এমন কথা বলে তো সে ভয় দেখাতে চাইবে না। তবুও বিশ্বাস অবিশ্বাস সব কিছুই মনের মধ্যে চলছিল। রাত যত বাড়তে শুরু করেছে তত যেন মনে হচ্ছিল ঘরের ভেতরের আবহাওয়াটা ধীরে ধীরে ভারী হয়ে আসতে শুরু করেছে। মোমবাতির আলোর শিখার দিকে তাকিয়ে আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকতে থাকতে কেমন একটা অদ্ভুত ব্যাপার হতে দেখলাম। এই ঘরে শুধু আমি একা নই, আমার আশেপাশে আর একটা কেউ যেন মাঝে মাঝেই ঘুরে বেড়াচ্ছে। তাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মোমবাতির শিখাটা হঠাৎ করেই যেন স্থির হয়ে গেল, একটুও নড়ছে না। অথচ খোলা জানলা দিয়ে ঘরের ভেতর একটা ঠান্ডা হাওয়া ক্রমশ এসে ঢুকছে, সেইটা বেশ ভালো করেই বুঝতে পারছি। ওই লোকটার একটা কথা আমার মনে পড়ল। সে বলেছিল, যখন দেখবি মোমবাতির শিখা স্থির হয়ে গেছে তখন বুঝতে পারবি সত্যি সত্যি সে এসেছে। তারপর থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোকে।
একটু ভুল ভ্রান্তি হয়েছে, তোর বিপদ একেবারে ঘাড়ের ওপরে এসে পড়বে। তার কথাটা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হলো, গোটা শরীর যেন শিরশির করে উঠল। মোমবাতির শিখাটা আগের মতোই স্থির হয়ে রয়েছে, ঠান্ডা হাওয়া জানলা দিয়ে যেন আরো বেশি করে ঘরের ভেতরে ঢুকছে। ঘরের মধ্যে সেই গুমোট ভাবটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। এমন সময় কি মনে হতেই আমি পিছনের দিকে তাকালাম। ওই লোকটি বারবার বলে দিয়েছিল এমন সময় কোনোভাবেই পিছনের দিকে তাকানো যাবে না, কিন্তু আমি তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তার পরনে অগোছালো একটি শাড়ি পরা, মাথার লম্বা চুল সামনে পিছনের দিকে জটা জটা মতো হয়ে ঝুলে রয়েছে, চোখ দুটো কিন্তু স্থির। সে একভাবে মোমবাতির শিখার দিকে তাকিয়ে রয়েছে, তার মুখে একটা অদ্ভুত হাসি মাখা। স্পষ্টভাবে তাকে আমি দেখতে পেলাম। দেখে মনে হলো মানুষ ছাড়া অন্য কিছু হতে পারে না, কিন্তু মানুষ যদি হয় তাহলে ঘরে ঢুকলো কি করে? কিন্তু ওইটাই বা কি করে হয়? মানে বন্ধ দরজা দিয়ে ঘরের ভেতরে কোনো একটি মানুষ, সেটা নিশ্চয়ই মানুষ ছিল না। সেটা বুঝতে আমার আর বাকি রইল না যে ওইটা মানুষ নয়। সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে দেখছে। পিছনে তাকাবার সঙ্গে সঙ্গেই কিন্তু মূর্তিটা আমার পিছন থেকে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পিছনের দিকে সরতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল। হঠাৎ করে মোমবাতিটা আমার পায়ে ধাক্কা লেগে মাটির উপরে পড়ে গেল আর দপ করে নিভে গেল। ঠিক তখনই ঘরের মধ্যে কে যেন খিলখিল করে একবার হেসে উঠল। যে কথা তুমি বলছো রত্নপ্রসাদ, তাহলে ওর মধ্যে এমন এক ক্ষমতা থাকে যা কাজকে সহজ করে দেয়। তাই তোমায় আলাদা করে কোনো মন্ত্র উচ্চারণ কিংবা প্রক্রিয়া করতে হয় না। আর ওই মোমবাতিটা তোমার পায়ে লেগে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোমবাতির মন্ত্রের সাথে তোমার ক্ষতি না হওয়ার যে বাঁধন ছিল তা সঙ্গে সঙ্গে কেটে যায়। আশা করি মোমবাতি যাতে নিভে না যায় সেই কথাটি সেই লোকটি তোমায় আগেই বলে দিয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ ঠাকুরমশাই, তা তো আপনাদের আগেই বলেছি। মোমবাতিটা পড়ার সঙ্গে সঙ্গে সেই হাসির শব্দ শুনে এবার কিন্তু আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি উঠে দৌড়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। ঘরের মধ্যে বারবার সেই হাসির শব্দের সঙ্গে সঙ্গে শুরু হলো ধূপধাপ শব্দ, যেন কেউ ভারী পায়ে এখান থেকে ওখানে দৌড়ে চলেছে। ঘরের ভেতরে সব জিনিস লণ্ডভণ্ড হতে লাগলো। তার মধ্যে আমি একটা শব্দ শুনতে পেলাম, একটা চাপা মেয়েলি গলার শব্দ শুনলাম আমি। গলাটা শুনে আমি চিৎকার করে উঠলাম, আমার ভুল হয়ে গেছে, আমার চলে যাও তুমি এখান থেকে, আমি তোমায় এখানে ডাকিনি, চলে যাও এখান থেকে। সেই হাসির শব্দ কিন্তু ক্রমশ বাড়তে লাগলো। আমার কথায় যেন তোয়াক্কা না করেই সে ঘরের জানলাগুলো দমদম করে খোলা বন্ধ করতে লাগলো। এইদিকে তোমরা দেখেছো আমার বাড়ির আশেপাশে আরো একটা বাড়ি রয়েছে, তারা নাকি রাতের বেলা কোনো শব্দই শুনতে পায়নি। অত জোরে চিৎকার করেছি, ঘরের ভেতরে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, দরজা জানলার শব্দ কোনো কিছুই নাকি তাদের কান পর্যন্ত পৌঁছয়নি। এমনটা শুনেছিলাম অবশ্য পরের দিন সকালে। আমার তো তখন প্রাণে ভয় ধরে গেছে, এখান থেকে বেরিয়ে বাঁচতে পারবো তো? পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখি ঘরের ঠিক মাঝখানে রয়েছে সেই মূর্তিটা। ঘরের ভেতরে অন্ধকার ঘুটঘুট করছে, তার মধ্যেও তাকে বোঝা যায়। মাথার চুলগুলো অল্প অল্প হাওয়ায় সাপের মতো দুলছে। সামান্য নিচু হয়ে এসে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। এত পর্যন্ত বলে রত্নপ্রসাদ থামল। তার দু চোখে মুখে যেটা ফুটে উঠেছে সেটা অকৃত্রিম ভয় ছাড়া অন্য কিচ্ছু নয়। কিশোরী তার কাঁধের ওপর একটা হাত রাখল। তারানাথ চুপ করে রয়েছে। আমি একভাবে তার কথা শুনে চলেছিলাম। এবার বললাম, তারপর কি হলো সেই রাতে? কি হয়েছিল ঠিক মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এইটুকু মনে পড়ে যখন জ্ঞান ফিরলো আমি দেখতে পেলাম আমি পড়ে রয়েছি দরজার কাছে। ঘরের দরজা জানলা সবকিছুই আগের মতো বন্ধ, শুধু পিছনের জানলাটা খোলা। সেই মোমবাতিটা ঘরের মেঝের মাঝখানে পড়ে আছে। ছুটে গিয়ে মোমবাতিটা তুলে পিছনের দিকের জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। বাড়ির পিছনে খানিকটা জায়গা আছে, একসময় ডোবা মতো ছিল, এখন ভরাট করা রয়েছে, ওইখানেই ছুঁড়ে ফেললাম। আমি মনে মনে ভাবলাম সবকিছু বোধহয় মিটে গেল। সেদিন তো অফিসেও গিয়েছিলাম। অফিসে গিয়ে বারবার এইসব কথা মনে হচ্ছিল বলে আমি অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। এই কিশোরী, তোমার মনে আছে তো সেদিন অফিস থেকে ফিরে আসার সময় তোমায় একটা কথা বলেছিলাম? হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তবে তোমার বাড়িতে যখন ছিলাম তখনই কথাটা মনে পড়েছিল। তুমি বলেছিলাম, কিশোরী তুমি তো ঠাকুরমশাইয়ের কথা বলো,
অদ্ভুত অলৌকিক অনেক কথা আছে ওনার। উনি তোমাকে বলেন এমন কোনো বিপদে যদি কখনো আমি পড়ি তাহলে তোমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে সাহায্য চাইলে পাওয়া যাবে। তখন ব্যাপারটা নিয়ে তেমন ভাবিনি। তাছাড়া আমার মতো তুমিও যে এসব অবিশ্বাস করো তা তো আমি ভালো করে জানতাম, আর তার জন্যই তো তোমার আর আমার এত বন্ধুত্ব। তোমার মুখ দেখে সেদিন কিছু মনে হয়নি, বুঝলে? তবে আমিও তো বলেছিলাম তোমাকে, সেই রকম কোনো বিপদ হলে ঠাকুরমশাই সে বিপদে তোমায় সাহায্য করবে। সেদিন রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে সবেমাত্র বিছানায় শুয়েছি, এমন সময় ঘরের ভেতরটা পচা গন্ধে ভরে উঠতে লাগলো। ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে মাংস পচার একটা বিভৎস গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসছে আমি বুঝতে পারছিলাম না, তবে গন্ধটা ঘরের মধ্যেই রয়েছে বলে আমার মনে হচ্ছিল। তারপরে তারানাথ রত্নপ্রসাদকে থামিয়ে দিল। তারপর বলল, আসল কথা হলো, এরপর থেকে রত্নপ্রসাদের বাড়িতে সমস্যাটা শুরু হয়, যে সমস্যা বেশ কয়েকদিন ধরে চলে। রাতের বেলা রত্নপ্রসাদ এত ভয় পাচ্ছিল যে দিনের বেলা সে বাইরে বেরোতে পারে না। সেইটা শুনে তোমার এই মুহূর্তে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং আমরা নিজের চোখে যা দেখেছি সেই কথাই শোনো। কিশোরী, সে কথা বলো দেখি। তারানাথ রত্নপ্রসাদকে কেন থামিয়ে দিল সেই কথা এইবার বুঝতে পারলাম। একটানা কথা বলতে বলতে সে হাঁপাতে শুরু করেছে। তার নিঃশ্বাস ঘন হয়ে গেছে। আসলে শরীর তার খুব একটা ভালো নেই। এতগুলো কথা বলে ফেলে সে বিপদে পড়েছে ব্যাপারটা বুঝতে পেরেই তারানাথ কিশোরীকে কথাগুলো বলতে বলল। ঝকঝক করে খানিকটা জল খেয়ে রত্নপ্রসাদ চুপ করে বসে রইল। আমি তার কাঁধে হাত রেখে আশ্বাস দিলাম। রত্নপ্রসাদ সামান্য হাসল। এদিকে কিশোরী বলতে শুরু করেছে, তোমায় ট্রামে তুলে দিয়ে আমি সোজা ঠাকুরমশাইয়ের কাছে এসে উপস্থিত হলাম। আমার সঙ্গে রত্নপ্রসাদ নিজেও এসেছিল। তুমি জানো, অল্প কথায় ঠাকুরমশাই যখন সমস্ত কিছু শুনলেন তখন তিনি বললেন, দেখো রত্নপ্রসাদ, তোমার বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি। একটা মেয়েকে তুমি মাঝে মাঝে দেখতে পাচ্ছ, এর অনেক রকমের কারণ হতে পারে। তাছাড়া ওই বাড়ি কিংবা আশেপাশে যা বর্ণনা তুমি দিয়েছ সেই স্থান অনেক পুরনো, এই ঘরগুলো অনেক পুরনো। জায়গাটা না দেখে কিন্তু আমি কিছুই বলতে পারবো না। এই কথাই ঠাকুরমশাইকে আমি আমাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করি। ততক্ষণে বিকেল হয়ে এসেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি বেশ ভালো রকম বুঝতে পেরেছিলাম যে অনিচ্ছা সত্ত্বেও ঠাকুরমশাই আমাদের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু রত্নপ্রসাদের বাড়িতে ঢোকার আগেই তারানাথ রত্নপ্রসাদের বাড়িটা ভালো করে দেখে নিলেন। ছোট পাশাপাশি দুটো ঘর, একটা বড় ঘর, তার পাশে একটা ছোট। একদম ঢোকার জন্য সামনেই একটা ছোট্ট বারান্দা, আর সেখানে মাত্র একটা দরজা। বারান্দার কাছে এগিয়ে এসে দরজার কাছে পা রাখতে না রাখতেই তারানাথ বলে উঠল, রত্নপ্রসাদের বাড়িতে এমন গন্ধ ছড়িয়ে রয়েছে কেন? বাড়িতে কোথাও কিছু মরেছে নাকি? গন্ধ আমিও পাইনি, তুমিও পাওনি। এমনকি একমাত্র রাত না হলে রত্নপ্রসাদ নিজেও সে গন্ধ পায় না। কিন্তু ঠাকুরমশাইয়ের মুখে এমন কথা শুনে রত্নপ্রসাদ চমকে উঠে বলল, আপনি পাচ্ছেন ঠাকুরমশাই গন্ধটা? আমি তো রাত হলে পাই এই ভীষণ বিচ্ছিরি গন্ধ, আর আপনি এসেই গন্ধ পেয়ে গেলেন। রত্নপ্রসাদ, মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে যে ক্ষমতা পেয়েছিলাম তার কিছুটা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ তো নষ্ট হয়ে যায়নি। তোমাদের কথা ঠিক, এই ঘরে কিছু একটা আছে। এখন তোমরা তাকে অনুভব করতে পারবে না। অন্ধকার না নামলে কিন্তু তাকে দেখা যাবে না। এই ঘরে রাতে থাকা দরকার, কিন্তু আজ আমি তৈরি হয়ে আসিনি। তৈরি হয়ে আসার কি দরকার আছে ঠাকুরমশাই? মানে আপনি এখানে থাকলে তো আমরা একটু নিশ্চিন্তে থাকি। দেখুন, এইসবে আমার খুব একটা বিশ্বাস নেই, তবুও রত্নপ্রসাদ মিথ্যা কথা বলার মতো মানুষ নয়। এ আর আগের সময় নয় কিশোরী, যে যখন তখন যে কোনো বিপদের সামনে পড়ে মোকাবিলা করতে পারবো। তাই তৈরি না হয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে কোনো লাভ হবে না। তোমরা আজ রাতে এখানে থাকো, তার ব্যবস্থা আমি করে দিয়ে যাচ্ছি, কিন্তু ঘরের বাইরে বেরোবে না। এ কথা বলে ঠাকুরমশাই একটা ঘরে চলে গেলেন। আমরা যে ঘরে ছিলাম সেই ঘরে
বেশ কিছুক্ষণ পর বাইরে থেকে একটা গ্লাসে জল নিয়ে সেই ঘরে আবার ঢুকলেন ঠাকুরমশাই। অনেকক্ষণ পর যখন বেরিয়ে এলেন তখন ঠাকুরমশাইয়ের মুখে সামান্য হাসি। তিনি বললেন, আপাতত আজকে রাতের জন্য কোনো চিন্তা নেই, তবে খবরদার, যাই হয়ে যাক না কেন ঘর থেকে বাইরে কিন্তু বেরোবে না। সে সরাসরি তোমাদের ক্ষতি করতে পারবে না, কিন্তু প্রচণ্ড ভয়ে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে পারো। আর রত্নপ্রসাদ, এতদিন ধরে যা হয়েছে সেই সব কথা পরে শুনবো, আজকে রাতটা যাক আগে। ঠাকুরমশাই এরপর সেখান থেকে চলে এলেন। আসার আগে আমাদের বারবার আগের মতোই ঘরের মধ্যেই থাকার কথা বলে এলেন। রত্নপ্রসাদ কিন্তু আগের মতোই ভয় পাচ্ছিল, তবে আমি ভয় পাইনি। নিজের চোখে যখন কিছু দেখিনি তাহলে ভয় কেন পেতে যাব বলো তো? ঠাকুরমশাই চলে আসার পর আমরা সেখানেই রইলাম। এ কদিন রত্নপ্রসাদের খাওয়া দাওয়া ভালোভাবে হয়নি, তাই একটু পরে এই আশেপাশের হোটেল থেকে রাতের জন্য খাবার নিয়ে ফিরে এলাম। যে ঘরে আমাদের থাকতে বলে গিয়েছিলেন ঠাকুরমশাই সেই ঘরেই থাকবো বলে স্থির করলাম। তবে সেই ঘরটা ছিল শোয়ার জন্যে, আর পাশের ঘরটা ছিল রান্নাঘরের ব্যবস্থা। সেখানে রাতের খাবার খেতে আমরা যখন বসেছি তখনই একটা ব্যাপার ঘটে গেল। কিশোরী চুপ করল। এইবার তারানাথ বলল, আমার কথা শুনে যদি অন্ধকার নামার পরে ওই ঘরের বাইরে না যেত, ওর তাহলে এমন কিছু হতো না, বুঝলে? আমার কথা না শোনার ফল যেটা হওয়ার তেমনটাই হয়েছে। তবে বড়সড় কোনো ক্ষতি যখন হয়নি তখন আর কোনো চিন্তা নেই। এই এই দাঁড়াও দাঁড়াও, তার মানে কাল রাতের মধ্যে এত কিছু ব্যাপার ঘটে গেছে? কিন্তু কাল রাতে হয়েছিলটা কি? মানে তোমাদের দেখে তো মনে হচ্ছে রাত জাগা, তাছাড়া ঠাকুরমশাইকেও দেখে মনে হচ্ছে ভালো করে ঘুম হয়নি, কিন্তু ঠাকুরমশাই তো তোমাদের সঙ্গে ছিল না। আমি বলছি, রাতে খাওয়া দাওয়া করে রান্নাঘর থেকে হাত ধোয়ার জন্য বাইরে বেরিয়েছি। বারান্দার কাছে জল ঢেলে হাত ধুয়ে নিচ্ছি। একটা ভুল আমাদের হয়েছিল। কিশোরী হোটেল থেকে মাংস ভাত নিয়ে এসেছিল। অনেকদিন ধরে কিছু খাওয়া হয়নি, শরীরটা ভালো নেই, ঘর থেকে বেরোতে ভালো লাগছিল না। কোনো রকমে ভাতে ভাত ফুটিয়ে একটু একটু খাচ্ছিলাম। মাংস ভাত পেয়ে মিথ্যে বলবো না, পেট ভরে খেলাম। শরীরটা বড় ভালো লাগছিল, কিন্তু হাত ধুতে যেই বাইরে বেরিয়েছি, বারান্দার কাছে হাত ধুচ্ছি, তুমি তো দেখেছো রাস্তা থেকে উঠোন বলতে এইটুকু, ওইখানটাতেই হাত ধুতে ধুতে তাকিয়ে দেখি সামনে ভাঙা মাঝারি উচ্চতার পাঁচিলটার উপরে সেই মেয়েটি বসে দুটো পা দোলাচ্ছে। আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। আমি থতমত খেয়ে গেলাম। কিশোরী রান্নাঘরে রয়েছে, তাকে যে চিৎকার করে ডাকবো সেইটুকুও করতে পারছিলাম না। তার মুখে তখন একটা বিভৎস হাসি। চোখ দুটো আগের মতো নয়, বুঝলে তো, দুটো চোখ যেন কালো কুচকুচে, আর সেই কালো চোখের ভিতর থেকে সাদা বিন্দুর মতো একটা কি জল জল করছে। মুখে কিন্তু আগের মতোই স্বাভাবিক হাসি। তার হাতগুলো ভীষণ লম্বা, পাগুলো যেন আমার চোখের সামনে ধীরে ধীরে লম্বা হতে লাগলো। মাঝারি উচ্চতার পাঁচিলটায় বসে কারোর পক্ষে মাটিতে পা রাখা সম্ভব নয়, কিন্তু সে সেটাই করলো। লম্বা লম্বা পা ফেলে দুটো হাত বাড়িয়ে সে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আমার হাতে তখন এঁটো জলের গ্লাসটা ধরা, সেটা ঝনঝন করে পড়লো মেঝের উপরে, আর সেই শব্দ শুনেই রান্নাঘর থেকে কিশোরী ছুটে এলো আমার কাছে। রত্নপ্রসাদ সেই সময় বাইরে গেছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, তবুও সে ফিরছে না। আমার তো একটু খেতে দেরি হয়, তা তুমি ভালো করেই জানো। অনেকক্ষণ হয়ে গেছে, এদিকে রত্নপ্রসাদ ফিরছে না। ঠিক এমন সময় বাইরে গ্লাস পড়ার মতো একটা শব্দ হলো। সেটা শুনেই আমি এঁটো হাতে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। দেখি রত্নপ্রসাদ বারান্দার কাছে বসে ভয়ে একেবারে ঠক ঠক করে কাঁপছে। বাইরে কেউ কোথাও নেই, কিন্তু সব কিছু চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠাকুরমশাই যে গন্ধটা পেয়েছিলেন ঠিক সেই রকমই মাংস পচার মতো গন্ধটা চারপাশে একেবারে ছড়িয়ে রয়েছে। এতটাই তীব্র সেই গন্ধ যে একটু আগে যা কিছু খেয়েছিলাম সব কিছু যেন পেটের ভেতর থেকে উগড়ে বেরিয়ে আসতে চাইছে। তাড়াতাড়ি নাকে একটা কাপড় চাপা দিলাম। রত্নপ্রসাদের কাছে গিয়ে দেখি তার দাঁতে দাঁত লেগে গেছে ভয়ে। তাকে তুলতে যাব এমন সময় মনে হলো রান্নাঘরের আলোটা দপ করে নিভে গেল, আর
তারপরেই বাসনপত্র পড়ে যাওয়ার মতো শব্দ হলো। কি মনে হতে রত্নপ্রসাদকে ছেড়ে ছুটে গেলাম রান্নাঘরের দরজার কাছে। এই একটুখানি, বেশি দূরে নয়। কিন্তু রান্নাঘরের ভেতরে আলো নেই। আসার সময় একটা আলো আমি হাতে করেই নিয়ে এসেছিলাম। সেই আলোটা নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে তাকাতেই যে দৃশ্যটা দেখতে পেলাম তা তোমরা কেউ বিশ্বাস করবে না। রত্নপ্রসাদ পর্যন্ত প্রথমে বিশ্বাস করতে চাইছিল না। দেখি লম্বা একটা মেয়ে, তার হাত পা ভীষণ রকম লম্বা, কোনো রকমে ঘরের মধ্যে বসে একটু আগে যে থালায় আমি মাংস ভাত খেয়েছি সেটা সে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছে, আর মাঝে মাঝে মুখ তুলে তাকাচ্ছে। তার মুখটা ভীষণ রকম বড় আর অদ্ভুত। এত বড় একটা কথা শুনে আমি একটু চমকে উঠলাম। তারপর টিপটিপ করে বৃষ্টি নামছে দেখে আমরা চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। এতক্ষণ ধরে যা যা শুনে চলেছিলাম তার সব কিছু যেন বিশ্বাস হচ্ছিল না। তবু এতগুলো কথা মানুষ মিথ্যে বলবে কেন? তবে বুঝতে পারছিলাম এখনও অনেক কিছু বাকি আছে। তারানাথের কাছে এতদিন অনেক গল্প শুনেছি, কিন্তু আজ এই তিনজনের মুখে কথাগুলো শুনে যেন মনে হলো সত্যি একটা অদ্ভুত ব্যাপার শুনতে চলেছে ওদের মুখে। কিশোরী এবং তারানাথের মুখে ও রত্নপ্রসাদের বাড়ির ব্যাপারে অদ্ভুত সব কিছু শুনতে পেলাম। তবে তারানাথের মধ্যস্থতাতে সেদিন রাতে আর কি ব্যাপার ঘটেছিল সেগুলো আর জানা হলো না। তবে আমরা বুঝতে পারছিলাম সেগুলো আর জানা যাবেও না। আজ সত্যি সত্যি অফিস কামাই করেছি, আর আসার সময় কি হবে ভেবে গিন্নিকে বলে এসেছি, গিন্নি আজ রাতে হয়তো আমি ফিরতে পারবো না, ওই কিশোরীর ওখানে একবার যেতে হবে, একটু নেমন্তন্ন রয়েছে, বুঝতে পারছো। কিশোরীর মেজবাড়ির লোকজনদের সঙ্গে আমারও চেনাশোনা রয়েছে, তো তাদেরই একটা গ্রামে যাওয়ার কথা রয়েছে। ওই সকাল সকাল ওখান থেকেই অফিস চলে যাব। সে কি, আজকে অফিস থেকেই ওখানে চলে যাবে নাকি? হ্যাঁ, তোমার পোশাক আশাক নিয়ে চিন্তা নেই। অফিস থেকে বেরিয়ে ওই কিশোরীর ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করে নেবো। তুমি চিন্তা করো না, তুমি সময় মতো শুয়ে পড়ো, বুঝলে? আর বেশি দেরি করো না। সত্যি করে বলো তো, অন্য কোনো ব্যাপার নয় তো? কালকে যখন তুমি এলে যেন মনে হলো ভীষণ চিন্তায় রয়েছো। আর বলো না, কিশোরীর পরিচিত রত্নপ্রসাদ, তাকে নিয়ে একটু সমস্যা হয়েছে। সব কথা পরে বলবো। তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। এমন একটা ব্যাপারের মধ্যে রাতের বেলা থাকবো জানলে আমার গিন্নি কেন, কারোর গিন্নি সেই কথায় রাজি হবেন না। তাই এসে দেখলাম বেশ ভালোই হয়েছে। তারানাথ বলল, বাকি যা হয়েছে তা না হয় পরে শোনা যাবে। শুধু এইটুকু জেনে রাখো যে ওই বাড়ির ওপর কোনো এক অশরীরী আত্মার নজর রয়েছে, আর রত্নপ্রসাদ ভুল করেই তাকে আহ্বান করে ফেলেছে। এখন এই সমস্ত আত্মাকে আহ্বান করলে তাকে ঠিকভাবে বিদায় জানাতে হয়, আর সেটা যদি না হয়, মাঝখানে কোনো বিচ্যুতি ঘটে, তাহলে কিন্তু আহ্বানকারীর সাথে যোগাযোগ তৈরি হয়ে যায়। খুব সমস্যা না হওয়া পর্যন্ত তারা সেই আত্মার আহ্বানকারীর কোনো ক্ষতি করে না, কিন্তু তার আশেপাশেই থাকে, আর এতেও কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। আজ রাতেই তো আপনি যাবেন বলেছিলেন ঠাকুরমশাই, তাহলে আজ রাতে আপনি গিয়ে যদি সব কিছু দেখে শুনে। আমি আজকে যাব। কাল সারা রাত আমি জেগেই ছিলাম। তোমাদের ওখানে ঠিক কি কি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে না পারলেও খানিকটা কিন্তু অনুভব করতে পেরেছি। যাকে, তবে এই নিয়ে এখন আর বেশি কথা বলবো না। একটা কথাই কিশোরীকে বলবো, তার মনের জোর আর সাহস কালকে তোমাদের দুজনের কোনো ক্ষতি হতে দেয়নি। না হলে সে যেভাবে তোমাদের উপর আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা একটা বুঝতে পারলাম না, যেও তোমাদের আক্রমণ করতে গেল কেন? মাংসের জন্য নাকি? মানে মাংস খেয়ে হাত ধুতে বাইরে যাওয়ার সময় তো। বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। তোমাদের বলা প্রয়োজন ছিল। ওই বাড়িতে কোনো জিনিস এর মধ্যে প্রবেশ করালে সে ওই জিনিসের ওপরে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। কাল মাংসের গন্ধ তাকে আকৃষ্ট করেছে। তুমি তো নিজের চোখেই দেখেছিলে কিশোরী, সে ওই এঁটো করা মাংস ভাত ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে। শুধু তাই নয়, ঘরের দরজা বন্ধ করে রান্নাঘরের ভেতর থালা বাসন ভাত তরকারি যা কিছু ছিল সে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর সকালে আসার আগে আমায় আর রত্নপ্রসাদকে যে কিভাবে রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে সে কি বলবো তোমায়।
একটা কাজ করো, তোমরা একটু পরে ফিরে যাও। দিনের বেলা ওখানে কোনো ভয় নেই। তোমরা থাকো, আমাকে একটা জিনিস জোগাড় করতে হবে। তারপর অন্ধকার নামার আগে আগেই আমি ওই বাড়িতে গিয়ে পৌঁছাবো। তবে মনে রেখো, দুপুরে ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা করবে না। যাই খাও না কেন, বাইরে থেকে খেয়ে এসো, কেমন? মাংসের গন্ধ যখন তাকে আকৃষ্ট করেছে, আজ দুপুরে সস্তার কোনো হোটেলে গিয়ে মাংস ভাত খেয়ে নিও। আর পারলে রান্না করা মাংসের কিছু টুকরো সঙ্গে করে নিয়ে যেও। তারানাথের এমন কথায় আমি একটু অবাক হলাম, তবে এও বুঝতে পারলাম কিছু একটা ভেবে সে কথাগুলো বলেছে। এরপর আমাদের বেশিক্ষণ সেখানে বসা হলো না। তারানাথ কোথায় বেরিয়ে পড়ল। আমরা তিনজন মিলে সেখান থেকে বেরিয়ে মটলেনের কাছে চায়ের দোকানে দাঁড়িয়ে প্রথমে চা খেলাম। কথায় কথায় রত্নপ্রসাদ বলল, বাড়িটা ছেড়ে দেবো বলেই ভেবেছি। ঠাকুরমশাই যদি কিছু করতে পারে তো ভালো, না হলে এইভাবে এখানে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আরে তুমি ওই বাড়িতে কাল রাতে কি দেখেছিলে সেটা বলো না। তখন তো ভালো করে কিছু বলতেই পারলে না। ওর পরেই তো শুরু হলো। অন্ধকার নামলেই পচা গন্ধ পাই, তার সঙ্গে বিছানায় আমার পাশেই কে যেন শুয়ে থাকে বলে মনে হয়। হঠাৎ করে ঘুমের ঘরে হাত পড়লে ঠান্ডা আর শক্ত একটা কিছু হাতে ঠেকে। এইভাবে 2 দিন কাটলো। দ্বিতীয় দিন আমার প্রচণ্ড জ্বর, তাই অফিস যেতে পারলাম না। জ্বরের ঘোরের মধ্যে কিভাবে যেন সারাটা দিন কেটে গেল। সন্ধ্যের দিকে বাইরে গিয়ে রাস্তার মোড়ে ডাক্তারখানায় দেখাবো কিনা ভাবছি। রান্নাঘরের কাছে বসে আছি, জল গরম করেছি, একটু চা বানিয়ে খাবো বলেও ভাবছি। এমন সময় দেখি জানলার দিক থেকে কে যেন আমায় ডাকছে। একে তো ওই জ্বরের ঘোর, তারপর অমন অবস্থা। হাঁটতে হাঁটতে রান্নাঘরের জানলার কাছে উঠে গিয়ে দেখি বাড়ির পিছনের দিকে যে অপরিষ্কার একটা জায়গার কথা বলছিলাম না, সেই দিকে একটা মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আমি মুখ তুলে ডাকলাম, আরে কে তুমি? ওইদিকে যাচ্ছ কেন? ওইদিকে তো লোকজন যায় না। মেয়েটা আমার দিকে মুখ তুলে একবার হাসলো, আর এই মেয়েটাকে আমি স্পষ্ট চিনতে পারলাম। তারপরে ভয় পেয়ে গেলাম। ছুটে এসে রান্নাঘরে চায়ের পাতা, জল সবকিছুর উপর হুড়মুড় করে পড়ে আবার জ্ঞান হারিয়ে ফেললাম। দেখছো তো এই কয়েকদিনে আমার চেহারাটা কেমন হয়ে গেছে, বড্ড রোগা হয়ে গেছে। অথচ আমাকে দেখতে এমন ছিল না গো। তার মানে ওই মেয়েটি প্রত্যেক দিন রাতেই তোমার কাছে এসেছে, তোমায় নানাভাবে বিব্রত করেছে। আচ্ছা, সে তোমার কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি তো? তাহলে সে আমায় ডাকতো ওই দিকের জানলা দিয়ে। এমনকি ঘরের মধ্যেও সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতো, এই কথা বলতে বলতে সে হেঁটে চলেও যেত। কিন্তু কোথায় যে যেত আমি জানি না। অনেকবারই সে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি একবারও যাইনি। আর তারপরেই তো সেদিন তোমরা এলে। দেখো, মেয়েটিকে আমি নিজেও দেখেছি। রান্নাঘরের কাছে বসে সে মাংস ভাত খাচ্ছিল। বেশিক্ষণের জন্য নয়, তারপরেই তো দরজাটা বন্ধ হয়ে যায়। আর তার সেই হাসির শব্দ আমি নিজেও শুনেছি। গোটা রাতটা যে আমাদের কিভাবে কেটেছে তা শুধু আমরাই জানি। বারবার মনে হয় ঘরে যেন কেউ ঢুকেছে। কি ভীষণ পচা গন্ধ। অথচ জানলা খুললে সেই হাসির শব্দ ভেসে আসে। আর ঘুমিয়ে পড়লে যেন মনে হয় একটা ঠান্ডা বরফের মতো কনকনে হাত আমার পা বেয়ে উপরে উঠে আসছে শীতল সরীসৃপের মতো। তুমি জানো এসব আমি বিশ্বাস করি না, কিন্তু রত্নপ্রসাদের বাড়িতে কিছু একটা হয়েছে, আর সেটা একটা ভয়ানক ভুতুড়ে কিছু। রত্নপ্রসাদের বাড়ি নিয়ে কিশোরী, তারানাথ সবাই যে জড়িয়ে উঠেছে তা বেশ বুঝতে পারলাম। কথা বলতে বলতেই আমরা সস্তার হোটেলে গিয়ে ঢুকলাম। সেখানে ভাত, ডাল, মাংস আর একটা ভাজাভুজির অর্ডার দিয়ে আমরা খেতে বসলাম। রত্নপ্রসাদ খাচ্ছিল, কিন্তু বারবার খেতে খেতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আমি বললাম, চিন্তা করো না রত্নপ্রসাদ, আজ রাতে আমরা সবাই থাকবো। তারানাথ যখন আমাদের সঙ্গে থাকবে তখন তোমার আর কোনো চিন্তা করার কারণ নেই, বুঝলে? আমি ভাবছি অন্য কথা। এই মেয়েটি কে? কেনই বা সেই বাড়ির আশেপাশে এতদিন ধরে রয়েছে? এতগুলো দিন তো ওইখানে রইলাম, অথচ কোনো কিছু তো বুঝতে পারলাম না। তারপর যেই ওই লোকটির কথা মতো মোমবাতি নিয়ে কাজ করলাম, আর তারপরেই লোকটা কোনো কিছু করেনি তো? মানে এ যদি কোনোভাবে সেই আত্মা? আরে না না, ঠাকুর মশাই তো নিজেই গিয়েছিলেন। তিনি নিজেই বলেছেন এই বাড়িতেই কোনো সমস্যা আছে। যে এখানে এসেছিল সে নিশ্চয়ই ব্যাপারটা ধরতে পেরেছে। এইসব এখন আর ভেবে লাভ নেই, বরং তোমরা খেয়ে নাও, বুঝলে?
তারপর বাড়িতে গিয়ে খানিকটা বিশ্রাম করো। রাতে তো ভালো করে ঘুম হয়নি, দুপুরে একটু ঘুমিয়ে নাও। বোধহয় আজকে আবার রাত জাগতে হবে। রত্নপ্রসাদ, তুমি চলো, তোমার শরীর খুব একটা ভালো নেই। রত্নপ্রসাদকে নিয়ে আমরা তার বাড়িতে চলে গেলাম। রত্নপ্রসাদের ঘরের বিছানাটা বেশ বড়, পাশাপাশি দুজন ভালোভাবে শোয়া যায়। তাতে রত্নপ্রসাদ শুয়ে পড়ল, আমি আর কিশোরী জেগে বসে রইলাম। এসব কথা বলতে লাগলাম। ধীরে ধীরে বিকেল পেরিয়ে এলো, আর তখনই তারানাথ এসে ঢুকল। তার সঙ্গে একটা লাল রঙের ঝোলা, তার ভিতরে নানান রকম জিনিসপত্র। তার অনেক কিছুই আমরা চিনি না, তবে সর্ষে, সাদা রঙের তিল, তারপর অশ্বগন্ধা, আরও কয়েকটা জিনিস চেনা বলে মনে হলো। কর্পূর পর্যন্ত রয়েছে। আমায় বলল, সঙ্গে করে যে মাংস আনতে বলেছিলাম এনেছিলে? একটা কাগজের শালপাতায় মুড়ে কয়েকটা মাংসের টুকরো এনেছিলাম, রান্না করা মাংস। সেগুলোই এগিয়ে দিলাম তারানাথের দিকে। তারানাথ তা দেখে ভালো খুশি হল, বলল, ভালো গন্ধ আছে, বাহ, এতেই কাজ হয়ে যাবে। আচ্ছা রত্নপ্রসাদ, একটা কথা বলো তো, সেই দিন যখন তুমি মোমবাতি জ্বালিয়ে ঘরে বসেছিলে, বাড়ির পেছনের দিকে জানলাটা খোলা ছিল, তাই না? রত্নপ্রসাদ মাথা নাড়ল। তারানাথ ঘরের ঠিক মাঝ বরাবর একটা অদ্ভুত চিহ্ন আঁকল। তার মধ্যে সেই সাদা তিল, কালো তিল, অশ্বগন্ধার গুঁড়ো, ছোট ছোট চারকোনা মতো দেখতে কি যেন অনেক কিছু ছড়িয়ে কি যেন একটা বানালো। তারপর তার চারপাশে কালো সুতো দিয়ে গণ্ডির মতো করল। সেই গণ্ডির চারপাশে মাংসের টুকরো, শালপাতার গায়ে লেগে থাকা সব কিছু এক জায়গায় উৎসর্গ করার মতো রেখে দিল। তারানাথ বলল, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা হয়তো জানো না, অনেক সময় দেখবে তন্ত্র মন্ত্র কিংবা সাধন প্রক্রিয়ায় মাছ মাংস থেকে শুরু করে আরও অনেক কিছু দেওয়া হয়। এইগুলো কিন্তু অশুভ শক্তিকে মোটেই খাবার জন্যে দেওয়া হয় না। এই সমস্ত কিছু থেকে এক ক্ষেত্রের উদ্ভব হয়। সেই ক্ষেত্রে ওই গন্ধ এবং বস্তুর অনেক মাহাত্ম্য আছে, তাতে শক্তি আছে। অন্ধকার তো এখনো হয়নি, আপনি এখনই সব কিছু গুছিয়ে রাখলেন। অন্ধকার হয়নি তো কি হয়েছে, একটু পরেই অন্ধকার নামবে। তবে আমি আসার আগেই দেখেছি সে এসে পড়েছে। এই বাড়ির টালির মাথায় তাকে চুপ করে বসে থাকতে দেখেছি আমি। আলো আঁধারিতে প্রথমে ভুল করেছিলাম, তারপরে মনে হলো যে হ্যাঁ, ঠিক দেখেছি আমি। তোমরা চুপ করে বসো, একটু পরেই সে চলে আসবে। শুধু রত্নপ্রসাদকে আমার সঙ্গে এইখানে বসতে হবে। রত্নপ্রসাদ ভয় পাওয়া গলায় বলল, কেন ঠাকুরমশাই? আমি আবার কেন? আমার এমনিতেই এসব আর ভালো লাগছে না। আজকের রাতটা আমার কথা মতো শুনে চলো রত্নপ্রসাদ, তারপরে দেখবে আর কোনো কিছু হবে না। আচ্ছা, রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়ার পরে সকালে ঘুম থেকে উঠে কখনো দেখেছো যে তোমার পায়ে ধুলো কাদা এসব লেগে রয়েছে? তারানাথের এমন কথায় আমি প্রথমে অবাক হয়ে চমকে উঠলেও বিদ্যুৎ চমকের মতো যেন ব্যাপারটা ধরতে পারলাম। আর তার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম রত্নপ্রসাদকে কেন ওই চক্রমতো জায়গাটার ওপাশে বসানো হয়েছে। রত্নপ্রসাদের খালি গা, পরনে একটা সাদা ধুতি, নতুন সেটা পাট করে পরা। আমরা দুজনে বিছানার একপাশে চুপ করে বসে রয়েছি। তারানাথ সামনে বসে সেই অদ্ভুত আঘাত চিহ্ন এবং সব কিছুর মধ্যেই মাঝে মাঝে জল আর কি যেন ছিটিয়ে দিচ্ছে। আর চারপাশে চারটে ছোট ছোট মোমবাতি জ্বলছে। বাইরে ততক্ষণে সন্ধে নেমে এসেছে। ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, শুধু পেছনের দিকে সেই জানালাটা খোলা রয়েছে। জানালার দিকে তাকালে মাঝে মাঝে অবাক লাগে, যেন মনে হয় এক্ষুনি ওই জানলার কাছে কাউকে দেখতে পাবো। এই কলকাতা শহরে মটলেনের রাস্তায় গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা জানে না ঠিক কাছেই একটি ঘরে এমন একটা ব্যাপার হয়ে চলেছে। চরম অবিশ্বাসী কিশোরী পর্যন্ত ফ্যাল করে তাকিয়ে দেখে চলেছে তারানাথের কর্মকাণ্ড। এই একদিনই কিশোরীকে একবারও তারানাথের কোনো কথার কোনো রকম প্রতিবাদ করতে দেখিনি। একেই বলে বোধহয় সময়। তারানাথ মাঝে মাঝে বলে না, যেটা যখন হবার তখন সেটা হবেই, বুঝলে কিশোরী? তুমি যুক্তিতর্ক দিয়ে যেমন কোনো কিছু বদলাতে পারবে না, তখন আমি অনেক কথা বলেও তোমার মনে কোনো বিশ্বাসও আনতে পারবো না। যার যখন বিশ্বাস করার সে সব কিছুই বিশ্বাস করবে, আর যতদিন অবিশ্বাসী থাকা তার ভাগ্যে লেখা রয়েছে ততক্ষণই থাকবেও।
অনেকক্ষণ এমনভাবে কেটে গেল। হঠাৎ করে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি রত্নপ্রসাদের মাথাটা কখন যেন নিচের দিকে ঝুলে পড়েছে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব, আর তার সঙ্গে মাংস পোড়ার মতো একটা গন্ধ। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই কিশোরীর দিকে তাকিয়ে দেখি সে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছে। তারানাথ বারণ করছে। রত্নপ্রসাদের শরীরটা একবার ডান দিকে একবার বাঁ দিকে আস্তে আস্তে দুলছে। তার মাথাটা নিচু হয়ে রয়েছে। তার হাতটা কখন যেন একপাশে রাখা সেই শালপাতার মধ্যে মাংসের টুকরোগুলো তুলে নিয়েছে। এক টুকরো মুখে দিয়ে সে কচর মচর করে চিবিয়ে চলেছে। তারানাথ কিন্তু নিজের বসার জায়গায় একভাবে বসে রয়েছে। এখানে আসার পর একটা কাজ করেছিল তারানাথ। রত্নপ্রসাদ বাদে আমাদের বাকি সকলের দেহবন্ধন করা হয়েছে। রত্নপ্রসাদ আমাদের দিকে পেছন করে বসে আছে বলে তাকে ভালোভাবে খেতে দেখতে পাওয়া যাচ্ছে না। একসময় তারানাথ আস্তে আস্তে ধীর কণ্ঠে বলে উঠল, কে এসেছিস? বল, কে এসেছিস? রত্নপ্রসাদ মন দিয়ে মাংস চিবিয়ে চলেছিল। তারানাথের কথায় ভ্রুক্ষেপই করল না। সে তখন বসার জায়গাটা থেকে একপাশে সরে উবু হয়ে বসেছে। শালপাতার দুটো মাংস হাড় গোড় সহ চিবিয়ে সে বোধহয় খেয়ে ফেলেছে। আর একটা মাংস তুলতে যাবে এমন সময় তারানাথ আগের থেকে একটু জোর গলায় বলল, কে তুই? রত্নপ্রসাদ মুখ তুলল একবার, একবার তারানাথের দিকে, একবার আমাদের দিকে। কিন্তু তার মুখের অবস্থা দেখে আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। তার গোটা মুখে লেগে রয়েছে মাংসের ঝোল, তবে দাঁতগুলো অস্বাভাবিকভাবে বের করে আমাদের দিকে তাকিয়ে হাসছে। চোখের মনি নেই, গোটা চোখটা যেন কালো কুচকুচে হয়ে গেছে। তারা একদম মাঝখানে সাদা দানার মতো। একবার খবরের কাগজের বাইরে আফ্রিকা না কোন মহাদেশের সাপের চোখের ছবি দেখেছিলাম, বড়, ঠিক সেই রকম তার চোখটা মনে হলো। নিজের অজ্ঞাতেই গাটা কেমন যেন শিরশির করে উঠল। এইবার তার মুখ থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত মেয়েলি গলার কণ্ঠ। আমার জন্যই তো তোরা এখানে এসেছিস, কিন্তু ওর কোনো ক্ষতি তো আমি করিনি। আমি শুধু ওর সঙ্গে থাকতে চেয়েছিলাম, ওকে আমার বড় ভালো লেগেছে। কিন্তু ওর সঙ্গে তো তুই থাকতে পারবি না। ও মানুষ, আর তুই তো মানুষ নয়। ও ভুল করে তোকে ডেকে ফেলেছে। তুই আবার চলে যা, মুক্তি দে ওকে। মুক্তি দেব কেন? এতদিন ধরে আমি এখানে আটকে রয়েছি, এতদিন পরে একটা শরীর পেয়েছি। ওর শরীরকে অবলম্বন করে আমি আমার খিদে মেটাই, কত খাবার খাই, কত কিছু খাই। মানুষের জীবন নিয়ে বাঁচতে পারি, ওকে ছেড়ে দেবো এত সহজে? কিন্তু তোর জন্য যে ওর জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, তার বেলায় আমি জানি না, আমি জানি না। কথাটা বলে রত্নপ্রসাদ উঠে পড়ল। আমরা কেউ কিছু বুঝে উঠবার আগে সে দৌড়ে গেল জানালার কাছে। জানালা থেকে দুটো হাত বাইরের দিকে বাড়িয়ে লোহার গরাদ দুটো টিনে খোলার চেষ্টা করতে লাগলো সে। তারানাথ কিন্তু চুপ করে বসে রইল, সেখান থেকে উঠল না। আমি আর কিশোরী একবার জানালার দিকে, একবার তারানাথের দিকে তাকিয়ে দেখছি। এইবার রত্নপ্রসাদ আমাদের বিছানার দিকে এগিয়ে এলো। তার হাতে মাংস লাগা, মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে। সেই ভয়ঙ্কর অবস্থায় তার মুখ থেকে শোনা গেল সেই বীভৎস গলা। তোদের তো সাহস কম নয়, এত কিছুর পরে তোরা আবার এখানে এসেছিস। তোদের আর ছাড়বো না, ছাড়বো না। কিশোরী চমকে উঠে পিছিয়ে গেল খানিকটা। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। তারানাথ যতক্ষণ আছে আমাদের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাস আমার মনে আছে। কিন্তু রত্নপ্রসাদের সেই বীভৎস শরীরটা ততক্ষণে আমাদের কাছ থেকে কয়েক হাত দূরে বিছানার ওপরে। ধুতিটা মাটি আর মাংসের ঝোল সব কিছু লেগে কেমন যেন ময়লাটে হয়ে গেছে। ধুতির পাট একেবারে খুলে এসেছে। রত্নপ্রসাদকে এখন অর্ধ উলঙ্গ বললেও ভুল বলা হয় না। আমি কিন্তু কিছু করার আগেই তারানাথ গম্ভীর গলায় বলল, কোনো ভয় নেই। ও তোমাদের কাউকে স্পর্শ করতেও পারবে না। তোমাদের ভয় দেখাচ্ছে মাত্র। তোমাদের ক্ষতি করার ক্ষমতা ওর নেই। এই ঘর থেকে ও বাইরে যেতেই পারবে না। এই কথায় রত্নপ্রসাদ থেমে গেল। ঠিক মাকড়সার মতো হাত পায়ে হেঁটে হেঁটে তারানাথের দিকে এগিয়ে গিয়ে তার চোখের উপর চোখ রেখে বলল,
ওদের কারোর ক্ষতি করতে পারবো না, কিন্তু ওকে তো মারতে পারবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে রত্নপ্রসাদের শরীরটা ছিটকে গিয়ে পড়ল জানলার গরাদের উপর। তার মাথার এক পাশটা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। আমি, কিশোরী, বোধহয় তারানাথ পর্যন্ত সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম। ঘরের মধ্যে একটা খিলখিলে হাসির শব্দ হচ্ছে। সে আবারও বলল, এবার কি হবে? এবার বল তোরা, এখান থেকে যাবি না আমি ওকে নিয়ে যাব? ও মরে গেলে তো আমার সঙ্গেই চলে যাবে। খবরদার, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকে কিন্তু আমি এইখান থেকে কোথাও চলে যেতে দেব না। এই বাড়ি আমার, আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবে তোরা। আর যদি না যাস তাহলে পেটের ভেতরটা গুলিয়ে উঠল আমার। মনে হলো পেটটা খালি হয়ে আসছে। মাথা থেকে বেরিয়ে আসার রক্ত রত্নপ্রসাদ দু হাতে ধরে নিজের জিভ দিয়ে চেটে চেটে খেয়ে চলেছে। তার মুখে এক পরিতৃপ্তির হাসি। কি বিভৎস দৃশ্য তা কখনো বলে বোঝানো যায় না। ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতির আলোগুলো স্থির হয়ে আছে। তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখটা কেমন যেন লালচে হয়ে আছে। গোঁফদাড়ির জঙ্গলের মাঝে তারানাথের যে ভীষণ মানসিক শক্তি প্রয়োগ হচ্ছে তা বুঝতে পারলাম। এইবার কিশোরী বলে উঠল, রত্নপ্রসাদের এত বড় ক্ষতি করছিস তুই? তোর এত বড় সাহস? তারানাথ কিংবা আমি কিছু বলে উঠবার আগে কিশোরী ঝাঁপিয়ে পড়ল রত্নপ্রসাদের উপর। বিছানার ওপাশটাতে দাঁড়িয়েছিল সে। ঝট করে মাটিতে পড়ে গেল, কিন্তু কিছু বুঝে উঠবার আগেই কিশোরীকে উল্টে মাটির উপর ফেলে ছিটকে গেল সে একপাশে। কিশোরী এমনভাবে বেকায়দায় দেয়ালের কাছে গিয়ে পড়েছে যে তার হাতের উপর প্রচণ্ড চাপ হয়ে গেছে। সেখান থেকেই সে রক্তচক্ষুতে বলল, খবরদার, খবরদার, রত্নপ্রসাদকে ছেড়ে দে বলছি। ছেড়ে দে ওকে। আমি কথা দিয়েছি ওকে এই বিপদ থেকে মুক্ত করবই। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে... দুটো হাত তুলে খিলখিল করে হাসতে লাগলো রত্নপ্রসাদ। আর ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম রত্নপ্রসাদের ঘাড়ের ওপর বসে রয়েছে একটা কালো মেয়ে। কালো মনে হলেও তার মুখটা কিন্তু স্বাভাবিক। শুধু চোখ দুটো ছাড়া বাকি সবকিছুই স্বাভাবিক হলেও চোখ দুটো দেখলেই বোঝা যায় ও মানুষ নয়। মাত্র এক মুহূর্তের জন্য যখন ওকে দেখতে পেলাম ঠিক তখনই রত্নপ্রসাদের কাঁদো কাঁদো গলা শুনতে পেলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাকে বাঁচান, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই একটা মুহূর্তের জন্য যেন তারানাথ তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে তার পাশে রাখা ঝোলার মধ্যে থেকে কি একটা জিনিস বার করে গণ্ডির মধ্যে ছুঁড়ে দিল। আর রত্নপ্রসাদের শরীরটা কাটা ছাগলের মতো ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে লাগলো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে এক্ষুনি, ছেড়ে দে আমায়। ঠিক সেই মুহূর্তেই দেখতে পেলাম কিশোরী মাটি থেকে উঠে পড়েছে। তার হাতে যে লেগেছিল সে কথা মনেও হলো না। কিশোরীর হাতে কোথা থেকে যেন একটা সাদা এক ধরনের মোটা সুতো চলে এসেছে। রত্নপ্রসাদ অর্থাৎ তার শরীরে বসে থাকা সেই বিভৎস মূর্তি কিছু বুঝে উঠবার আগেই কিশোরীর হাতে সেই মোটা সাদা সুতো তার গলায় একটা পাকের মতো শক্ত হয়ে বসল। আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম রত্নপ্রসাদের হাঁ করা মুখের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কি যেন একটা ঝট করে বাইরে বেরিয়ে এলো। তারানাথ প্রচণ্ডভাবে চিৎকার করে উঠল, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দাও। কিশোরী ঝাঁপিয়ে পড়ল জানলাটার উপরে। সঙ্গে সঙ্গে শব্দ করে জানলাটা বন্ধ করে সেই সুতোর একটা অংশ দিয়ে জানলার পাল্লার মধ্যে আবার বেঁধে দিতেই সেই কালো ধোঁয়াটা ঘরের মধ্যে কুণ্ডলি পাকাতে পাকাতে ঠিক দরজার কাছটায় গিয়ে জমা হতে লাগলো। রত্নপ্রসাদ মাটির উপরে পড়ে ঘুমোচ্ছে। তার মাথা ফেটেছে, মুখ থেকে লালা বেরিয়ে আসছে। কিশোরী তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে মাথার রক্ত বন্ধ করবার চেষ্টা করতে লাগলো। এবার বুঝতে পারলাম মাথায় আঘাত লাগলেও ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়নি। বাঁধন দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল কিশোরী। আমিও ততক্ষণে নেমে গিয়েছি। কালো ছায়াটা দেখতে দেখতে সেই মেয়েটির রূপ নিল, যার কথা এতদিন শুনেছে, কিন্তু কি বিভৎস! ঘরের টালির কাছাকাছি এসে পৌঁছেছে, যেন কোনো সাধারণ উচ্চতার মানুষের দ্বিগুণ কিংবা তার বেশি হবে। কিন্তু যেই মেয়েটি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে তার মাথাটা প্রায় গিয়ে টালির কাছটা ছুঁয়ে ফেলেছে। সে রক্তচক্ষুতে তারানাথের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ওর শরীর থেকে আমাকে বের করে ভালো কাজ করলে না। ওকে আমি আর একটা দিনও বাঁচতে দেব না। ততক্ষণ থাকবি এখানে। আমি তোর কোনো খারাপ চাই না। তুই কেন ওর মধ্যে প্রবেশ করেছিস তা আমি বুঝতে পেরেছি। তোর একাকিত্ব এবং রত্নপ্রসাদকে তোর ভালো লাগার জন্যে এমন কাজ তুই করেছিস। কিন্তু তোর মুক্তির প্রয়োজন, আর সেই মুক্তি একমাত্র আমি তোকে দিতে পারি। রক্তচক্ষুতে মেয়েটা বিড়বিড় করে আরও কি সব বলছিল।
সেসব অজস্র গালিগালাজের কথা আর না বললেই ভালো, কিন্তু মুক্তির কথাতে সে চুপ করে গেল। একবার ঘরের মধ্যে সবার দিকে তাকালো। রত্নপ্রসাদ ঘুমোতে ঘুমোতেই বলল, আমায় বারবার কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করতো। ঠাকুরমশাই জিজ্ঞাসা করুন ও কোথায় নিয়ে যেত। আমি জানি, আমি বুঝতে পারছি তোর কোনো অসৎ উদ্দেশ্য রত্নপ্রসাদের প্রতি ছিল না। থাকলে তুই এতদিনেই তা করতে পারতিস, কিন্তু এত কষ্ট করে ওর শরীরে বাসা বেঁধে তুই এতদিন ধরে আসলে কি চেয়েছিস? ঘরের ভেতর যেন একটা থমথমে হাওয়া বইছে। এতক্ষণ ধরে যা হয়ে চলেছে তা কল্পনা করাও সম্ভব নয়। কিন্তু মেয়েটার শরীর এবার ধীরে ধীরে ছোট হয়ে এলো। অতি স্বাভাবিক একটি মেয়ের চেহারা যেমন হবে ঠিক তেমন ধরনের। গ্রাম্য কায়দায় শাড়ি পরা, মাথার চুল এলোমেলো, চোখের দৃষ্টি আগের মতো হলেও মুখটা স্বাভাবিক। আমার মুক্তি চাই। এতদিন ধরে ওখানে থাকতে থাকতে আমার যে দম বন্ধ হয়ে আসছে। রত্নপ্রসাদকে তো আমি তাই বলতাম, ওকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সে কিছুতেই আমার সঙ্গে যায় না। রত্নপ্রসাদের মনের জোর অনেক, তাই জোর করে ওকে দিয়ে আমি কিছু করাতে পারিনি। ঘুমের মধ্যে তার শরীরে প্রবেশ করলেও আমার এত ক্ষমতা নেই যে তাকে পুরোপুরি নিজের মতো করে নিয়ে যাব। কিন্তু আজ যখন তোরা আমায় আটকাতে এলি, তখন এর শেষ দেখেই ছাড়বো বলে ভেবেছিলাম, তাই ওকে নিয়ে যেতে চাইছিলাম। শুধুমাত্র মুক্তির জন্য এতদিন ধরে রত্নপ্রসাদকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। এই বাড়িতে এসে আমাকে মরতে হয়েছে। এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? এখানে যে আমার শরীরটা এখনো লুকিয়ে রয়েছে। অনেকবার রত্নপ্রসাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তারপর যেদিন ওই লোকটা এলো, সেদিন ওই লোকটা আমায় দেখতে পেয়েছিল। সেদিনই সে বুঝতে পেরেছিল আমি কি চাই, তাই রত্নপ্রসাদকে সে বলে গিয়েছিল আমায় ডাকার জন্য। কিন্তু শেষ মুহূর্তে রত্নপ্রসাদ এমন ভাবে সবকিছু করে ফেললো, আমি ভাবলাম ওকে দিয়ে জোর করে কাজটা করাতে হবে। কিন্তু আসল কাজটা কি? কিশোরীর কথায় তারানাথ হাত তুলে তাকে থামালো। তারপর নিজে উঠে গিয়ে ঘরের দরজাটা খুলে দিতে যাবে, ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে যে জানালাটা বন্ধ ছিল সেই জানালাটা কখন যেন খুলে গেছে, আর সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ মনে হলো সেই জানলা থেকে কে যেন একটা ভেতরে এসে আমার পিছনে দাঁড়িয়েছে। চমকে উঠে পেছন ফিরে অবাক হয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যে মেয়েটি কথা বলে চলেছিল, সেই মেয়েটি এখন আমার পেছনে দাঁড়িয়ে। আমি কিছু বলতে যাবো, তার আগে কিশোরী আমাকে থামিয়ে দিল। ব্যাপারটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দরজাটা খুলে দিতে সেই মেয়েটি দরজার দিকে খানিকটা এগোতেই চোখের সামনে একটা ব্যাপার ঘটে গেল। সেই মেয়েটির চেহারা বদলে গেল একটা ভয়ঙ্কর কালো মূর্তিতে। সে দরজা দিয়ে বাইরে লাফিয়ে বেরোতে যাবে, এমন সময় তারানাথের হাতে কোথা থেকে যেন চলে এলো সেই সাদা সুতোটা। আবার চোখের সামনে নিমেষে সেই কালো মূর্তির গলার উপরে সেই সাদা সুতোটাকে সে জড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে কাটা গলা গাছের মতো সে মাটির উপর ধপ করে পড়ল। আর ঠিক সেই সময়ে আমার পেছন থেকে মেয়েটি বলল, ও আমায় আটকে রেখেছিল, আসতে দিচ্ছিল না। অনেক কষ্টে সেই বাঁধন কেটে আমি বেরিয়ে এসেছি। আমি কাউকে মারতে চাইনি, কাউকে না। তুমি যে কাউকে মারতে চাওনি তা আমি জানি, কিন্তু ও মারতে চেয়েছে, তাই তো রত্নপ্রসাদকে ভয় দেখিয়েছে ও। কিন্তু এখনো আটকা আছে। তাড়াতাড়ি চলো, কোথায় সেই শরীরগুলো আছে সেগুলো আমাকে বলো। এরপর যা ঘটল তা অত্যাশ্চর্য। সেই মেয়েটির ছায়ামূর্তির পিছু পিছু বাড়ির পেছনের দিকে গিয়ে মজা ডোবার এক জায়গায় এক পাশের মাটির তলা থেকে অনেক খুঁড়ে বার করে আনলাম দুটো নরকঙ্কাল। একটা একটি মেয়ের, আর একটা একটি পুরুষ। তবে পুরুষের চেয়ে মেয়েটির নরকঙ্কাল বেশি পুরনো বলে মনে হলো যেন। ওই নরকঙ্কালগুলো সেই রাতেই পুড়িয়ে ফেলে দেওয়া হলো সেখানে, চট করে যাতে কেউ কিছু বলতে না পারে। কর্পূর, গন্ধকার, কেরোসিনের ব্যবস্থা আগেই তারানাথ করে রেখেছিল। সমস্ত কাজ সেরে আমরা যখন ফিরে এলাম তখন প্রায় ভোর হয়ে গেছে। ডাক্তারখানায় ডাক্তার পাশেই থাকে, তার সঙ্গে থাকে আর একজন। শেষ রাত্রে তাদের তুলে রত্নপ্রসাদের মাথা ব্যান্ডেজ করা হলো। ওষুধপত্র নিয়ে এসে আমরা এখন এসে বসেছি তারানাথের বাড়ির সেই তক্তপোষের কাছে। রত্নপ্রসাদের মুখে ভয় মাখানো একটা হাসি। কিশোরী আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারানাথ কিন্তু হো হো করে হেসে উঠল। আমি বললাম, ব্যাপারটা কি হলো বলুন তো? আপনারা নিশ্চয়ই আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছেন, তাই না?
শেষের দিকে সব কিছু কেমন যেন গুলিয়ে গেল। বলছি সব কিছু বলছি। আসলে তোমায় সব কিছু বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু আসল কথাটা আমার মনে হয়েছিল একদম শেষে তোমাকে বলবো। আচ্ছা, তোমার মনে আছে সন্ধেবেলা ওই বাড়িতে যখন আমি সব জিনিসপত্র নিয়ে যাই, তখন কিশোরীকে নিয়ে কিছুক্ষণের জন্য একবার বেরিয়েছিলাম? আমার মনে পড়ল, হ্যাঁ, আমায় আর রত্নপ্রসাদকে রেখে তারানাথ কিশোরীকে নিয়ে একবারের জন্য বাইরে বেরিয়েছিল। তখনই আমায় সব কিছু বলেছিল ঠাকুরমশাই, রত্নপ্রসাদকে একা রাখা যায় না, এদিকে তোমাকে বলতে গেলেই রত্নপ্রসাদকেও বলতে হয়, তাই সব কথা তোমাদের পরে বলবো, এটাই ঠিক হয়েছিল। সমস্ত পরিকল্পনা আমরা তখনই ঠিক করেছিলাম। ওই বাড়িতে যে একটা নয় দুটো আত্মা রয়েছে, সেটা সেই দিন রাতে কিশোরী আর রত্নপ্রসাদের অভিজ্ঞতার কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম। এতদিন পর্যন্ত সেই মেয়েটি ওই বাড়িতে থাকলেও সে কিন্তু একবারও রত্নপ্রসাদকে তেমনভাবে দেখা দেয়নি। রত্নপ্রসাদ দেখেছে একটি মেয়ে তাকে ডাকছে এবং ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে কখনো তার কাছে এসেছে, আবার কখনো ভয় দেখিয়েছে, কিন্তু কিশোরী সেখানে যাওয়ায় সেই দিন রাতে মাংসের গন্ধে সেই মেয়েটি নয়, আকৃষ্ট হয়েছিল অন্য এক আত্মা। সে মেয়েটির রূপ নিয়ে এসেছিল বলে ওরা কিছুই বুঝতে পারেনি, কিন্তু পরে ব্যাপারটা আমার মনে হয়েছিল। কি করে মনে হলো? দেখো, রত্নপ্রসাদ আগে যখন মেয়েটির কথা যতবারই বলেছে, ততবার তার মধ্যে কিন্তু একটা ব্যাপার খুব ভালো ছিল। রত্নপ্রসাদ তাকে খুব বেশিক্ষণ কখনো দেখেনি, বারবার দেখা দিয়ে সে সরে গেছে। অথচ কিশোরী যাকে দেখেছে, সে রান্নাঘরের দরজা বন্ধ করে গোটা ঘর উলটপালট করেছে, রত্নপ্রসাদকে ধরতে এসেছে, এমনকি কিশোরীকেও। সেইখানেই আমার খটকা লেগেছিল। পরে ওই বাড়িতে আজ প্রবেশ করার পর গণনা করে বুঝতে পারলাম যে দুই শক্তি এখানে উপস্থিত। তখনই সবকিছু বুঝতে পারলাম। মেয়েটির রূপ নিয়ে এসেছিল আমাদের মধ্যে থেকে রত্নপ্রসাদকে নিয়ে যাওয়ার জন্য, আর ওই মেয়েটিকে সে বন্দি করে রেখে এসেছিল তার জায়গাতেই। তাই সুযোগ বুঝে আমি কিশোরীকে জানলাটা খুলে রাখতে বলেছিলাম, আর যখন মেয়েটিকে তোমার পেছনে দেখতে পেলাম, তখন আমার সব অনুমান পরিষ্কার হয়ে গেল। আসলে ব্যাপারটা কি হয়েছিল বলুন তো? আজকের ক্রিয়ার জন্য জিনিস জোগাড় করতে করতে ওখানকার ইতিহাসের কয়েকটা কথা আমি জানতে পেরেছি। ও বাড়িতে একদম পচে থাকা মেয়েটির বয়স কম হলেও পুরুষটির বয়স ছিল বেশি। পুরুষটি মেয়েটির ওপর মাঝে মাঝে অত্যাচার করত। মেয়েটিকে দেখতে ছিল অপরূপ সুন্দরী, হ্যাঁ, তাই মেয়েটি আশেপাশে কারোর সঙ্গে কথা বলতে পারত না। এমনকি কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে গেলেও পুরুষটি পছন্দ করত না। এই করতে করতে একদিন প্রচণ্ড মারে মেয়েটি মারা গেলে তার দেহকে বাড়ির পেছনে পচা ডোবার এক পাশে লুকিয়ে রাখে সেই পুরুষটি। তারপরে সেই বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। সেই মতো খদ্দের খুঁজতে থাকে, বিক্রিও হয়ে যায়, কিন্তু বিক্রি হওয়ার পর থেকে আর ওই লোকটিকে খুঁজে পাওয়া যায় না। মানে নতুন মালিক যখন এখানে আসে, তখন সে দেখে যে ঘরের দরজা খোলা, সবকিছুই খোলা, কিন্তু কেউ কোথাও নেই। কি যন্ত্রণা! আসলে এই বাড়ির মেয়েটি এবং পুরুষটি গিয়েছিল কোথায়? তার মানে ওই পুরুষটির হাতে মারা যাওয়া মেয়েটির দেহ ওখানে ছিল, তাহলে তার মৃতদেহটা ওখানে পুঁতে রাখলো কে? পুরুষের হাতে যে মেয়েটি মারা গেছে, সেই কথাই আশেপাশের লোকেদের অনুমান। বাকিটা তো বুঝতেই পারছো। আর এখন আসল ব্যাপার কি হয়েছে তা তো আমরা সকলেই জানি। তবে রত্নপ্রসাদ, ওই বাড়িতে থাকতে তোমার আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ ওই দুই আত্মাই মুক্তি পেয়েছে। মেয়েটি তার মানে মুক্তির জন্য আমার কাছে আসতো, আর আমি কি না কি ভেবে বসেছি ঠাকুরমশাই। রত্নপ্রসাদের চোখে এই প্রথম আমরা জল দেখতে পেলাম। ভোর হয়ে গেছে, একটু পরেই বেরিয়ে পড়তে হবে। গিন্নিকে সব মিথ্যে কথা বলেছে ঠিকই, কিন্তু অফিস যেতেই হবে। তাই রত্নপ্রসাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
তাকে বাড়িতে ছেড়ে আমরা এগিয়ে যাব অফিসে। এমনিতেই সন্ধ্যে থেকে গোটা রাত জাগা, বড্ড ঘুম পাচ্ছে। আকাশে সকালের পাখি তখন ডাকতে শুরু করেছে মাত্র। শুনছিলেন সুকান্ত দাশের কলমে রত্নপ্রসাদের আতঙ্ক। বিভিন্ন চরিত্রে সুরজিতা, সৌম্যজিৎ, সায়ম, সৌমিতা এবং ঋতম এবং অমিত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।